পরিণতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসের আজকের সেশনে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পরিণতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি গণতন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সুশাসনের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, আর জনগণ বলতে সংখ্যাগরিষ্ঠ জনসাধারণকে বোঝায়। সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মতামত একত্রিত করে নির্বাচনের আগে জনমত সৃষ্টি করতে হয়, অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত সৃষ্টি করতে হয়। আমরা জানি গণতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হচ্ছে সকলের অংশগ্রহণের মাধ্যমে গঠিত প্রক্রিয়া, আর এখানে জনমতের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। আজ আমরা আলোচনা করব জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি। সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতকে জনমত বলা যায়, কিন্তু পৌরনীতিতে কেবল প্রভাবশালী, যুক্তিযুক্ত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকেই জনমত বলতে হবে। যা জ্যাক রুসো, তিনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক, তার ক্ষুরদার লেখনীতে প্রথম জনমত শব্দটি আমরা দেখতে পাই। এই শব্দটি তিনিই প্রথম ব্যবহার করেন। এছাড়া L.W. ডুভ এর মতে একই সামাজিক সংগঠনের সভ্য হিসাবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত হচ্ছে জনমত। জনমতের অনেক বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত, অর্থাৎ জনমত হতে হবে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট। আমরা জানি ব্যক্তির কাজ হচ্ছে 2 ধরনের, এক হচ্ছে আত্মসম্পর্কিত কাজ, আর অন্যটি হচ্ছে অপর সম্পর্কিত কাজ। আত্মসম্পর্কিত কাজে ব্যক্তি অনেকটাই স্বাধীন, সে কি করবে সে কি করবে না তার ব্যক্তিগত যে ব্যাপার, সে বিষয়ে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না। আর অন্যদিকে অপর সম্পর্কিত যে কাজ, সমাজ সাথে যে সম্পর্ক রয়েছে যে কাজের, সে কাজ একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করতে হবে। আমরা জানি জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট যে মতামত, সেটি হচ্ছে জনমত। যদি কোনো মতামত জনসাধারণের স্বার্থের বিপরীত হয়, যদি কোনো জনমত কোনো ব্যক্তির স্বার্থের পক্ষে হয়, তাহলে তাকে আমরা জনমত বলতে পারি না, কারণ জনমতের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট মতামত। পরবর্তীতে আমরা বলতে পারি জনমত হবে জনকল্যাণকামী। জনগণের কল্যাণেই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, জনগণের কল্যাণেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, এবং জনগণের কল্যাণের কারণেই জনগণ রাষ্ট্রে যে সুযোগ সুবিধা লাভ করার কারণেই মূলত রাষ্ট্র টিকে আছে। তাই জনমত হতে হবে জনগণের কল্যাণে। সৎ এবং গণকল্যাণকামী মতামতকে আমরা জনমত বলবো। যে মতামত জনগণের বিপক্ষে যায়, সেটা কখনোই জনমত হতে পারে না, আর তার পক্ষে কেউ সায় দেয় না। আমরা জানি জনগণের পক্ষে কেউ যদি কাজ করে, তাহলে জনগণ তার সাথে সায় দেয়, তার সাথে সাথে জনগণ স্লোগান দেয়, তার সাথে সাথে সুর মিলিয়ে একই কণ্ঠে প্রতিধ্বনি করে। তাই আমরা বলতে পারি জনকল্যাণকামিতা জনমতের একটি অন্যতম বৈশিষ্ট্য। পরবর্তীতে বলা যায় জনমত হবে যুক্তিভিত্তিক। শুধুমাত্র আবেগের উপর নির্ভর করে কোনো কিছু করা যায় না। যদি শুধুমাত্র আবেগের উপর নির্ভর করা যায়, তাহলে জনগণ তোমার পক্ষে থাকবে না, জনগণ সায় দিবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে যুক্তিভিত্তিক মতামত উপস্থাপন করতে হবে। কোনো একটা ব্যাপারে গণতান্ত্রিক সিস্টেমে দুই ধরনের মতামত পোষণ করতে পারে। দুইজনের মতামত 2 রকম হতে পারে, কিন্তু এই 2 রকম মতামতের পক্ষ আবার কি থাকতে হবে? আলাদা যুক্তি থাকতে হবে, আলাদা ব্যাখ্যা থাকতে হবে। সেই যুক্তিভিত্তিক
মতামত যদি গড়ে ওঠে, কোনো বংশ বা গোষ্ঠীর পক্ষে মতামত না হয়ে যুক্তিভিত্তিক মতামত যদি হয়, তাহলে সেটি জনমত হতে পারে। পরবর্তীতে আমরা বলতে পারি জনমত হচ্ছে সংখ্যা গরিষ্ঠের মত। আমরা যদিও বলি গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, এখন জনগণের শাসন বলতে কি, একটি রাষ্ট্রে যত লোক বসবাস করে মূলত সবাই একই বিষয়ে একই রকম ধারণা পোষণ করবে, একথা আমরা কখনো বলতে পারি না। তাহলে আমরা কাদের মতামত নিব? অবশ্যই সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মতামত নিব। অর্থাৎ কোনো কাজে যদি 10 জন অংশগ্রহণ করে, আর এই কাজটি কিভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে, কিভাবে কোন পদ্ধতিতে করা যায়, সে বিষয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে এই 6 জন লোক যেদিকে থাকবে আমরা সে মতামতকে গ্রহণ করব, আর 4 জনের মতামতকে আমরা গ্রহণ করব না। তবে আমরা প্রত্যাখ্যানও করব না, তাদেরকে আমরা অন্যভাবে বুঝিয়ে বলবো যে তোমাদের মতামত মোটামুটি ভালো ছিল, কিন্তু আমাদের এ কাজে সাফল্য অর্জন করতে হলে আমরা বুঝতে পারছি যে বাকি 6 জন যে মতামত দিয়েছে সে মতামতই মূলত কল্যাণকামী মতামত। তাই যাদের মতামত গ্রহণ করা হয় নাই তারাও কোনো বিরোধিতা করবে না, তারাও যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আর যদি তাদের মতামতকে উপেক্ষা করা হয় তাহলে তারা বিরোধিতা করতে চাইবে। তাই সংখ্যালঘিষ্ঠের মতামতকেও উপেক্ষা করা যাবে না, তবে এজন্য সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিতে হবে। আর এই প্রাধান্য দেওয়াই হচ্ছে গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য, পাশাপাশি জনমতেরও বৈশিষ্ট্য। আমরা বলতে পারি জাতীয় সমস্যার কথা। কোনো একটি অঞ্চলের একটি বিষয় নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে, আর সেই বিষয়টি যদি বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়, তাহলে আমরা দেখতে পাই এ বিষয়টাতে তেমন একটা সাপোর্ট আসে না, তেমন একটা লাইক কমেন্ট আসে না। আর একই বিষয় যদি কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হয়, তাহলে এটার সাথে সবাই জড়িত। যেমন আমরা বর্তমানে করোনা পরিস্থিতির কারণে একটা অবস্থানে আছি, যদি একটা সন্ধান পাই যে কোনো একটা দেশ করোনা থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেছে, তখন আমাদের মধ্যেও আশার আলো জাগে, হয়তো আমরাও একসময় করোনা থেকে মুক্ত হয়ে যাব। অথবা করোনার যদি সঠিক চিকিৎসা, সুচিকিৎসা, কার্যকরী চিকিৎসা যদি কোনো চিকিৎসক আবিষ্কার করেন, তাহলে আমরা সবাই এই সংবাদটার দিকে তাকিয়ে থাকি, সবাই একজন আরেকজনের সাথে মত বিনিময় করি। তার কারণ এটার সাথে এখন আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এজন্য আমরা বলছি যে জাতীয় কোনো সমস্যা নিয়ে মূলত জনমত গঠিত হয়, কোনো আঞ্চলিক কোনো বিষয় নিয়ে জনমত গঠিত হতে পারে না। এখন আমরা আলোচনা করব জনমত গঠনের বাহন বা মাধ্যম। মনে করেও তুমি একটা বিষয় নিয়ে চিন্তা করছ, একটা জাতীয় বিষয় নিয়ে চিন্তা করছ, যে রাষ্ট্র পরিচালনার হয়তো একটা নতুন কোনো বিষয় নিয়ে তোমার মাথায় একটা চিন্তা আসছে, অথবা জনগণের কোনো অধিকার নিয়ে তোমার মাথায় একটা চিন্তা আসছে। এই চিন্তাটা যদি শুধু তোমার মাথায় থাকে, যদি তুমি কোথাও শেয়ার না করো, যদি তুমি কারো সাথে এ বিষয়ে কোনো আলাপ না করো, তাহলে সেটি কখনোই জনমত হবে না। তার কারণ এ ব্যাপারটি অন্য কেউ জানতেই পারেনি, আর যদি জানতে পারতো তাহলে তারা হয়তো এই ব্যাপারটির পক্ষে অথবা বিপক্ষে মতামত উপস্থাপন করতে পারত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জনমত গঠন করতে হলে কিছু মাধ্যম লাগবে, এর কিছু বাহন লাগবে। এই বাহনগুলোর মাধ্যমে একটা সম্পূর্ণ জনমত গঠিত হতে পারে। এই হিসাবে আমরা প্রথমেই বলবো সংবাদপত্রের কথা। কেউ কেউ বলেন প্রেস যেভাবে বলে জনমত সেভাবে গড়ে ওঠে। অর্থাৎ মিডিয়া যেদিকে মানুষকে নিয়ে যায় সেদিকে মানুষ যেতে থাকে। মিডিয়া যেদিকে দৃষ্টি নিবদ্ধ করে মানুষ সেদিকেই ভাবে, তারা অন্য কিছু ভাবার সুযোগ পায় না। অর্থাৎ বর্তমানে মিডিয়া হয়ে গেছে একটা বড় ধরনের শক্তি। তাই অধ্যাপক লাস্কি বলেছেন, রাজনৈতিক স্বাধীনতা সংরক্ষণের জন্য সৎ ও অবিকৃত সংবাদ পরিবেশন একান্ত প্রয়োজন। মিডিয়াকে অবশ্যই সৎ এবং নিরপেক্ষ সংবাদ উপস্থাপন করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্বমূলক
সংবাদ প্রকাশ না করে সঠিক সংবাদ জনগণকে জানানোর মাধ্যমে জনমত গঠনে সহায়তা করতে পারে সংবাদপত্র। পরবর্তীতে আমরা বলতে পারি সভা সমিতির কথা। সভা সমিতি মানে হচ্ছে পাবলিক মিটিং, ঘরোয়া মিটিং, অথবা বর্তমানে যদিও দেশের পরিস্থিতি, বিশ্বের পরিস্থিতি করোনার কারণে একটা ভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই ওই ধরনের পাবলিক মিটিং হচ্ছে না। না হলেও ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে রাজনৈতিক নেতা নেত্রীরা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কথা বলছেন, তারা তাদের নেতা কর্মীদের সাথে মতামত বিনিময় করছেন, আর এভাবেই তাদের মধ্যে একটা জনমত গড়ে ওঠে। আর অন্যান্য সময় আমরা বলতে পারি যে মিটিংয়ের মাধ্যমে বিরাট জনসভা আহ্বান করা হয়, সেখানে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনগণ অবস্থান করে। রাজনৈতিক দলগুলো, পেশাজীবী সংগঠনগুলো, বুদ্ধিজীবীগণ নিজস্ব মতামত প্রচার করে তাদের মতামতের পক্ষে মতামত সংগ্রহ করে থাকেন, অথবা এ মতামতের বিপক্ষেও যদি কেউ যুক্তি উপস্থাপন করে তাহলে তারা সেই বিষয়টিও চিন্তা করার সুযোগ পান, অথবা তারা ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অনেক সময় মতামত চেয়ে থাকেন জনগণ কোন বিষয়টি চাচ্ছে এই বিষয়ে। তাই আমরা বলতে পারি যে সভা সমিতির মাধ্যমে জনমত গড়ে ওঠে। পরবর্তীতে আমরা বলবো যে রাজনৈতিক দল। রাজনৈতিক দল আগে আমরা বলেছি, রাজনৈতিক দল মূলত গণতন্ত্রের প্রাণ, গণতন্ত্রের শক্তি। যে দেশের রাজনৈতিক দল যত বেশি সুসংগঠিত, সে দেশে গণতন্ত্র তত বেশি সুসংহত, তত বেশি সুসংগঠিত, এবং জনগণ তত বেশি গণতন্ত্রের স্বাদ আস্বাদন করতে পারছে। আর সেজন্য রাজনৈতিক দলগুলো কি করে রাজনীতিতে জনগণকে সক্রিয় করতে চায়। তারা জনগণকে বুঝায় যে আগে আমাদের ভোটের অধিকার চাই, জনগণ ভোটের অধিকার যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই দেশে শান্তি আসবে। তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে জনসাধারণকে তাদের নীতির প্রতি সমর্থন জানাতে আগ্রহী করে তোলে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা অনুপ্রেরণা যোগায়, তাদের বক্তব্য ও কর্মকাণ্ড রাজনৈতিক দিক থেকে সচেতন করে তোলে। তারা জনসাধারণকে, বিশেষ করে বিরোধী দল জনসাধারণকে আশ্বাস দিতে চায় যে আমাদেরকে যদি আপনারা ক্ষমতাসীন করেন তাহলে আপনারা দেখবেন আপনাদের চেহারা পাল্টে যাবে, দেশের চেহারা পাল্টে যাবে। আর অন্যদিকে সরকারি দল সবসময় জনগণকে সাথে নিয়ে চলতে চায়, তারা জনগণের কল্যাণ কামনা করে, জনসাধারণের সুখ দুঃখে পাশে অবস্থান করে, আর এর মধ্যেই তাদের পক্ষে জনমত গড়ে ওঠে যাতে তারা পরবর্তীতে আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসীন হতে পারে। তাই আমরা বলতে পারি যে রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব তার সাথে তোমরা এবং আমরা সবাই জড়িত, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকগণ যে আদর্শ বা ধ্যান ধারণাকে কল্যাণকর ও গ্রহণযোগ্য বলে যুক্তি প্রদর্শন করেন, ছাত্রছাত্রীদের অনেকেই সেটি মেনে নেয়। তারা অনেক সময় শিক্ষকের আদর্শে অনুপ্রাণিত হয়। বিশেষ করে 1952 সালের ভাষা আন্দোলনের কথা আমরা জানি। 52 সালের ভাষা আন্দোলনে বাংলার দামাল ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে রয়েছে। এগুলো হচ্ছে জনমতের উৎকৃষ্ট উদাহরণ। এছাড়াও বর্তমানে আমরা বিভিন্ন বিষয়ে দেখছি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা আলোচনা করব আইনসভা। আইনসভা মানে যেখানে আইন তৈরি করা হয়, আর আমরা একই বলছি আইন বিভাগ। জনপ্রতিনিধিরা আইনসভায় বিতর্ক, আলোচনা, নিজ দলের পক্ষে যুক্তি, বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করে জনমত গড়ে তোলে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদের ন্যায় প্রত্যেকটা দেশেই রয়েছে আইনসভা, এবং আইনসভায় প্রত্যেকটা দেশে যে দলগুলো থেকে আসন লাভ করে, অর্থাৎ তারা সংসদ নির্বাচনে অথবা তাদের দেশের যেই নামে পরিচিত ওই ধরনের নির্বাচনে, আইনসভা নির্বাচনে যারা পাশ করে তারা সে দেশে সে দলের পক্ষে জনমত গড়ে তোলে।
এখন আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সেটি হচ্ছে পরিবার। আমরা সবাই কোনো না কোনো পরিবারের সদস্য। আর তোমরা এখন লেখাপড়া করছো, ভবিষ্যতে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করে নতুন করে পরিবার গঠন করবে, নতুন জীবন লাভ করবে। এই পরিবারই হচ্ছে মূলত জীবনের চিরন্তন বিদ্যাপীঠ, যাকে কেউ কেউ বলেছেন এটা একটা ক্ষুদ্র রাষ্ট্র। তার মানে একটা রাষ্ট্রের মধ্যে যেমন অর্থনৈতিক কাজ রয়েছে, সামাজিক কাজ রয়েছে, একটা রাষ্ট্রের যত ধরনের কাজ রয়েছে, মূলত একটা পরিবারে তত ধরনের কাজই আমরা দেখতে পাই। হয়তো কোনো কোনো কাজ একটু বৃহৎ ধরনের, আর কোনো কোনো কাজ হয়তো একটু ছোট ধরনের আঙ্গিকের, কিন্তু পরিবার এবং রাষ্ট্রের সাথে, পরিবারের সাথে রাষ্ট্রের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা যে কথা না বললেই নয়, পরিবারের মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। বিশেষ করে কখন আলোচনা করি? বিশেষ করে সারাদিন হয়তো তোমার বাবা হয়তো ব্যবসা করে, ব্যবসা বাণিজ্যে চলে গেলেন, অথবা যদি কৃষিকাজ করে কৃষিকাজে চলে গেলেন, মা হয়তো রান্নাবান্না করে, অথবা একটা ছোটোখাটো চাকরি করে চাকরিতে চলে গেলেন। সারাদিন হয়তো কারোর সাথে কারো তেমন যোগাযোগ হলো না। রাত্রে সবাই যখন ঘরে ফিরে আসে, খাবার টেবিলে যখন বসে, তখন একতা সেকতা বলার পাশাপাশি আমরা আরও কী কথা বলি? রাজনীতির কথা বলি, দেশের কথা বলি, দশের কথা বলি, তারপর আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলি। এর মাধ্যমে জনমত গড়ে উঠে। এখন আমরা বলবো ধর্মীয় সংঘের কথা। ধর্মীয় সংঘগুলোর আলোচনা, উপদেশ ও জনগণকে অনেকটা প্রভাবিত করে। এই সংঘগুলি হতে পারে অরাজনৈতিক। আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে ধর্মগুরু যারা রয়েছেন, ধর্মযাজক যারা রয়েছেন, অথবা মুসলমান ধর্মের আর যারা প্রতিনিধিত্ব করেন, তাদের একটা বিশেষ একটা ক্যাটাগরি রয়েছে, তাদের একটা বিশেষ শ্রেণী রয়েছে। তাদের নেতা যদি কোনো কথা বলেন, তাদের অনুসারীরা সেটা মাথা পেতে নেয়, তারা সে অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। তাই আমরা বলতে পারি এটাও জনমতের একটা গুরুত্বপূর্ণ উৎস। সর্বশেষ আমরা বলবো পেশা বা ব্যবসায় ভিত্তিক সংঘ। তোমরা জানো বিভিন্ন পেশাভিত্তিক সংঘ, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, সভা সমিতি রয়েছে। আর ছোট্ট করে যদি বলতে চাই, হয়তো মনে করো তোমাদের গ্রামের যে অটো রিক্সা চালক সমিতি রয়েছে, শিক্ষক সমিতি থাকতে পারে, তোমাদের ছাত্র সমিতি থাকতে পারে, গ্রাম উন্নয়ন সমিতি থাকতে পারে। তারা বিভিন্ন পেশা বা ব্যবসায় ভিত্তিক যে সংঘগুলো রয়েছে, তারাও অনেক সময় জনমতকে নিয়ন্ত্রণ করে। যে দেশের যে একটা এলাকার, নির্বাচনী এলাকার ব্যবসায়ীরা সকলে যদি ঐক্যমত হয় যে আমাদের পক্ষ থেকে এবার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে একজন ব্যবসায়ী রয়েছেন, আমরা এই ব্যবসায়ীর পক্ষেই থাকতে চাই, তখন তাহলে সকল ব্যবসায়ী সহযোগিতা হয়তো এই ক্যান্ডিডেট নির্বাচনে জয়লাভও করতে পারে। আবার একইভাবে যদি এই ব্যবসায়ীরা যদি কেউ অন্য একজনকে বয়কট করে, তাহলে তার নির্বাচনে পরাজিত হতে পারে। তাই আমরা বলতে পারি যে ব্যবসায়ীগণ বা ব্যবসায় ভিত্তিক সংঘ যেগুলো রয়েছে, তারা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে জনমতের সাথে রয়েছে গণতন্ত্রের সুসম্পর্ক, গণতন্ত্রের সাথে রয়েছে উন্নয়নের সুসম্পর্ক, গণতন্ত্রের সাথে রয়েছে সুশাসনের সুসম্পর্ক। তাই জনমতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা এখানেই আজকের আলোচনা শেষ করছি।